So hello everyone, welcome to APJ Abdul Kalam Education Center. So I am back after almost a break of a month. So hopefully I am here. So আমি প্রিভিয়াস ক্লাসে একটা টটের বেসিক্স নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে টট কি সেটা আমরা আলোচনা করেছিলাম। তাছাড়া হঠাৎ এসেন্সিয়াল ইনগ্রিডিয়েন্টস একটা টটকে সাকসেসফুলি কমিট করার জন্য কি কি জিনিস লাগবে, সমস্ত রকমের জিনিস আমরা সে একটা প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছি। সো ইট ইজ দ্য কন্টিনিউশন অফ দ্য প্রিভিয়াস ক্লাস। আমি প্রথমে বলে দিই, ইট ইজ দ্য কন্টিনিউশন অফ দ্য প্রিভিয়াস ক্লাস। যে সমস্ত স্টুডেন্টরা প্রিভিয়াস ক্লাস টটে দেখো নি, তারা এই ক্লাসে যদি ক্লাস করো তবে সে তার মধ্যে বুঝতে পারবে না। আই থিঙ্ক সো তোমরা বুঝতে পারবে না, কারণ প্রিভিয়াস ক্লাসে যে সমস্ত এসেন্স, যে সমস্ত বেসিক জিনিস থাকে টটের, সেটা আমরা কনক্লুড করেছি। এবং সেটাই আজকে আমরা অবভিয়াসলি টটের যে সমস্ত জিনিসপত্র রয়েছে, ডিফারেন্ট টাইপস অফ টট, সেগুলো এখন যাচ্ছি না আমরা। আমরা এই ক্লাসেও টটের যে সমস্ত বেসিক জিনিসপত্র রয়েছে, প্রিন্সিপালস রয়েছে, সেগুলোকে আমরা জানবো। ঠিক, তো আমি একটু যদি রিক্যাপ করিয়ে দিই প্রিভিয়াস ক্লাসে। তো প্রিভিয়াস ক্লাসে আমরা সাধারণত জেনেছিলাম যে টট বলতে কি বোঝায়। তার সঙ্গে সঙ্গে আমরা এটাও জেনেছিলাম যে কোন কোন জিনিসটা লাগবে একটা টট কমিট করার জন্য। তাছাড়া আমরা দুটো প্রিন্সিপালের ব্যাপারে জেনেছিলাম। একটা ছিল ইনজুরিয়াস অ্যান্ড ড্যামনাম অ্যান্ড ড্যামনামস অ্যান্ড ইনজুরিয়া, যেখানে আমরা মেনশন করেছিলাম যে ইনজুরিয়াস অ্যান্ড ড্যামনাম ইজ দ্য অনলি থিং দ্যাট উই নিড ইন কেস অফ টট। যদি একটা টটকে আমি দেখাতে চাই একটা টট হয়েছে, সেই ক্ষেত্রে ফর দ্য কমিশন অফ এ টট আমাদের সেখানে দেখাতে হবে ইনজুরিয়াস অ্যান্ড ড্যামনাম কমিট হয়েছে। এবার এবার ইনজুরিয়াস অ্যান্ড ড্যামনাম মানে কি, সেখানে আমরা বলেছিলাম যে অবভিয়াসলি ইফ ইউ হ্যাভ সাফার্ড এনি টাইপস অফ লিগাল ইনজুরি, if you have suffered any types of legal injury, then for that particular legal injury the you can get the compensations, তুমি compensation সেখানে পেতে পারো। ক্লিয়ার? এবং tort is only applicable in the principles of injurious and damnum. I think previous class we have cleared all these things. If you have anyone have till now didn't see the previous class, please আগের ক্লাসটা দেখে আসো, তারপর এই ক্লাসে আসবে দেখতে, কারণ এই ক্লাসে কিচ্ছু বুঝতে পারবে না, আমি আগেই বলে দিই। ঠিক, তো সেই অনুযায়ী আজকের আমরা প্রিভিয়াস ক্লাসে যেন আলোচনা করেছিলাম ইন্জুরিয়াস এন্ড ড্যামেজের ব্যাপারে, যেখানে আমরা অ্যাজবে ভার্সেস হোয়াইটের কেসের ব্যাপারে আলোচনা করেছিলাম যে কিরকম ভাবে একটা পার্সন যখন একটা পার্টিকুলার এরিয়াতে ভোটের জন্য যায়, সে তার যে ভোটাধিকার প্রয়োগ করার জন্য, and the presiding officer just denied to cast his vote. ওকে, denied the persons to cast his vote। সেই ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে ইন্জুরিয়াস এন্ড ড্যামেজের প্রিন্সিপালটা উঠে এসেছিল। তো সেই অনুযায়ী আমরা আরেকটা কিছু বেসিক প্রিন্সিপালস আমরা জানবো। দেখো আমি একটা কথা বলি, আমরা এই ক্ষেত্রে যে টটটা পড়বো, টটটা আমরা কিভাবে পড়বো, টটটা আমরা প্রথম বেসিক জিনিসপত্র যেটা হয় সেটা ক্লিয়ার করবো আমরা। ঠিক, যখন বেসিকটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে, বেসিক ক্লিয়ার হয়ে যাওয়ার পর আমরা ধীরে ধীরে বিভিন্ন টাইপস অফ টট, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রকারের যে আমাদের জেনারেল ডিফারেন্সেস রয়েছে, সমস্ত রকমের জিনিস আমরা ধীরে ধীরে আলোচনা করবো। তো আমি প্রথমে একটা বিল্ড আপ করতে চাইছি, একটা স্ট্রাকচার বানাতে চাইছি। এই স্ট্রাকচারটা যদি ভালো মতো তোমরা বুঝতে পেরে যাও, তাহলে পরবর্তীতে তোমাদের কোনো প্রবলেম হবে না। তো সেই অনুযায়ী প্রথমে যে একটা দেখতে পাচ্ছ, এই একটা লিগ্যাল ম্যাগজিম লেখা রয়েছে, সেটা হলো উবি জাস্ট ইবি রেমিডিয়াম। তো স্যার উবি জাস্ট ইবি রেমিডিয়াম, হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস পার্টিকুলার লিগ্যাল ম্যাগজিম? সো এটার মানে হলো হোয়ার দের ইজ এ রাইট দের ইজ এ রেমিডি। সো হোয়ার দের ইজ এ রাইট দের ইজ এ রেমিডি, এটা মানে এটা বললেন এটা কি স্যার? তো এটা হলো যে আমরা প্রিভিয়াসে যখন ইনজুরিয়াস এন্ড ড্যামনাম দেখেছিলাম, তো ইনজুরিয়াস এন্ড ড্যামনামে আমরা কি দেখেছিলাম? ইফ এনি পারসনস হ্যাভ এনি টাইপস অফ লিগ্যাল রাইট, লিগ্যাল রাইট, এবং সেই লিগ্যাল রাইটের যদি কোনো প্রকার ইনফ্রিজমেন্ট হচ্ছে, ইফ এনি টাইপস অফ ইনফ্রিজমেন্ট যদি হয়ে থাকে সেই পার্টিকুলার লিগ্যাল রাইটের, দেন ফর দ্যাট পার্টিকুলার ইনসিডেন্ট দ্য পারসন ইজ লাইবল টু গেট দ্য রেমেডি। সেই জন্য রেমেডি পাবো তো আমরা। আমরা প্রিভিয়াসে দেখেছিলাম তো এসেনশিয়াল কি কি এলিমেন্টস আছে, সেক্ষেত্রে আমরা দেখেছিলাম। তো ওবিজাস ইবি রেমেডিয়াম হলো সেই একটা জিনিস যেখানে বলা হচ্ছে যে কোনো একটা ব্যক্তির যদি কোনো প্রকার রাইট থাকে, ঠিক আছে, এবং সেখানে যদি রাইট থাকে তাহলে সেই জিনিস সেই জায়গাতে তার রেমিডিও থাকবে। তো রাইট এন্ড রেমেডি এটা কোএক্সিস্ট করবে পাশাপাশি। যদি রাইট থাকে কোনো একটা পার্সনসের এবং সেই রাইটটা যদি এনফ্রিজমেন্ট হয়, সো এনফ্রিজমেন্ট অফ পার্টিকুলার রাইট, সেই জন্য সে রেমিডিস পাবে। তো এই যে এই কনসেপ্টটা কিন্তু আগে ছিল না। এই কনসেপ্টটা আগে ছিল না কেন? আগে আমাদের যেটা ফলো করতাম, উই প্রিভিয়াসলি ফলোড ইবি রেমিডিয়াম উবিজাস। আমরা আগে কি ফলো করতাম? ইবি রেমিডিয়াম উবিজাস, যেখানে বলা হতো কি নো রেমেডি মিন্স নো রাইট। ওখানে এটা বলা হতো যেখানে কোনো প্রকার রেমেডি নেই, যেখানে কোনো প্রকার রেমেডি নেই সেখানে কোনো প্রকার রাইট নেই। বুঝতে পারছো? যেখানে রেমেডি, দেখো রেমেডি কি, রেমেডির সমস্ত কত প্রকার রেমেডিজ হয় আমি কিছুক্ষণ পরে ডিসকাস করব। আমি আগে বলেছিলাম রেমেডিজ এর ক্ষেত্রে বলেছিলাম ড্যামেজেস আসে, তার সঙ্গে সঙ্গে মনিটারি কম্পেনসেশন এসে থাকে সাধারণত। তো যেখানে বলা হচ্ছে ইবি রেমেডিয়াম উবিজাস, এর মানে কি, যেখানে কোনো প্রকার রেমেডি নেই সেখানে তোমার কোনো প্রকার রাইট এক্সিস্ট করতে পারে না। ঠিক আছে? তো এটা এই প্রিন্সিপালটা প্রিভিয়াসলি এক্সিস্ট করতো, কিন্তু বর্তমানে যেটা এক্সিস্ট করে, যদি কোনো একটা পার্সনের রাইট থাকে তাহলে সেই পার্সনের রেমেডি থাকবে। ক্লিয়ার?
এবং এই যে পার্টিকুলার জিনিসটা উঠে এলো, এই পার্টিকুলার জিনিসটা উঠে এলো একটা কেস থেকে। সেই কেসটার নাম কি? শিবকুমার চান্দা ভার্সেস এমসিডি, মিউনিসিপাল কর্পোরেশন অফ দিল্লি। এই কেসে কি হলো? এই কেসে এসেছিল যে এমসিডি একটা টাওয়ার মেনটেন করতো, ঠিক আছে? একটা টাওয়ার ছিল, সেই টাওয়ারটা মেনটেনেন্সের দায়িত্বে ছিল এমসিডি, মিউনিসিপাল কর্পোরেশন অফ দিল্লি। বাট এমসিডি তার নিজের পার্টে কোনো প্রকার নেগলিজেন্স ছিল ফর দ্য মেনটেনেন্স অফ দ্য টাওয়ার, ঠিক? অ্যান্ড দে আর টোটালি ফেল টু মেনটেন দ্য টাওয়ার প্রপারলি, ইন দ্য প্রপার ম্যানার। সেই জন্য তারা করলো কি, যখন যারা ফেল্ড হলো সেই প্রপার টাওয়ারটাকে মেনটেন করার জন্য, যখন টাওয়ারটা কোল্যাপস করলো, কোল্যাপস করার ফলে যখন সেই জায়গায় যে সমস্ত লোকাল পার্সন ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, সেক্ষেত্রে যখন সেই টাওয়ারটা ভেঙে পড়লো, ভেঙে পড়ার জন্য হলো কি, সেই পার্সনের ডেথ হলো, ঠিক? তো যখন ডেথ হলো, ডেথ হওয়ার পরে কোর্ট এই প্রিন্সিপালটা অ্যাপ্লাই করে সেখানে কি না, পার্সনস রাইট আছে কি সেই রোডের দিয়ে যাবে, সে রাস্তা দিয়ে যাবে, ঠিক আছে? দ্য পার্সন হোল্ডস দ্য রাইট কি সে রাস্তা দিয়ে সেই এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে। এবং দ্য ডিউটি অফ দ্য এমসিডি ওয়াজ জাস্ট টু মেনটেন দ্য টাওয়ার প্রপারলি। কিন্তু এমসিডি সেক্ষেত্রে ফেল হলো, এবং সেই ফেল হওয়ার জন্যই এই প্রিন্সিপালটা উঠে এলো, যেটা বলা হয় উবি জাস্ট ইবি রিমেডিয়াম। মানে কি, আমার এখানে রাইট আছে, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, এবং সেই রাস্তাতে যদি কোনো প্রকারের ইনসিডেন্ট হয়, তাহলে সেই রাস্তাতে ইনসিডেন্ট হওয়ার জন্য, কারণ নেগলিজেন্সের জন্য, সেক্ষেত্রে আমি রেমেডিস পাবো। আমার যদি রাইট ইনফ্রিজমেন্ট হয়, তাহলে আমি রেমেডিস পাবো। আশা করি এই জিনিসটা তোমাদের ক্লিয়ার হলো। আমি আরেকটা এক্সাম্পল দিই। লাইক তুমি একটা রাইড করছো, রাস্তা দিয়ে হাইওয়ে দিয়ে রাইড করছো, then it is the duty of the highway authority, it is the duty of the highway authority just to maintain the road on the proper manner, ঠিক আছে? যাতে ওখানে দেখতে হবে এনি টাইপস অফ পটহোলস ইজ নট দেয়ার, আমাদের সেটা দেখে রাখতে হবে। এবং ফর দ্য পার্টিকুলার পটহোলস, তোমার যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট তোমার কজ হয়, অ্যাক্সিডেন্ট যদি তোমার সঙ্গে হয়ে যায়, সেই অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে অবভিয়াসলি ইট ইজ দ্য মি হু ইজ দ্য সাফারিং পার্সন। সেই ক্ষেত্রে দ্য তোমার রাইট ইনফ্রিজমেন্ট হওয়ার জন্য তুমি সেই জায়গায় রেমিডিজ পেয়ে থাকো। ক্লিয়ার? এটা একটা বেসিক আমাদের এলিমেন্টস এবং বেসিক প্রিন্সিপাল টটের, যেগুলো জানা খুব জরুরি। এগুলো যদি না জানি তাহলে পরবর্তীতে আমাদের সমস্যা হবে, ঠিক আছে? তো আশা করি এটা ক্লিয়ার তোমাদের কাছে যে ইবি জাস্ট ইবি রিমেডিয়ামটা কি, উবি জাস্ট ইবি রিমেডিয়ামটা কি বলে। এবং প্রিভিয়াস ক্লাস আমরা বলে প্রিভিয়াসলি কি কি করতো, প্রিভিয়াসলি ছিল ইবি রিমিডিয়াম উবি জাস্ট। এর মানে কি ছিল? নো রেমেডি মিন্স নো রাইট। যেখানে কোনো প্রকার রেমেডি নেই, সেখানে কোনো প্রকার রাইট এক্সিস্ট করতে পারে না। কিন্তু ইন দ্য মডার্ন টাইমস এটা টোটালি চেঞ্জ হয়ে গেল কি, উবি জাস্ট ইবি রেমেডিয়াম। আই থিঙ্ক আই এম টোটালি ক্লিয়ার টু ইউ অল। ক্লিয়ার? ক্লিয়ার, আমি আশা করি ক্লিয়ার করতে পেরেছি। এবার নেক্সট যাই। আমাদের আরেকটা জিনিস জানা খুব জরুরি, যার মানে কি, যেটা লেখা আছে দেখতে পাচ্ছ, রিজনেবল পার্সন টেস্ট। স্যার হোয়াট ডু ইউ মিন বাই দ্য রিজনেবল পার্সন টেস্ট, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য রিজনেবল পার্সন টেস্ট? সো সেই জন্য তোমাকে জানতে হবে রিজনেবল পার্সন বলতে বোঝায়, আমি একটা এক্সাম্পল না দিলে এটা তোমার ক্লিয়ার হবে না। ধরো আমি এখন রাত্রে ঘুমাচ্ছি, আমি এক্সাম্পলটা আগের দিনও দিয়েছি, যে আমি রাত্রে ঘুমাচ্ছি, রাত 11:30টার পর, 11:30 PM, ঠিক? 11:30টার পর করছে কি, আমার বাড়ির পাশে কিছু প্রতিবেশী রয়েছে, তারা 11:30টার পর সেখানে ডিজে বাজাচ্ছে জোরে জোরে। তো obviously the persons have the right to play the DJ, I'm not interfering on it, but এই যে 11:30টার পর রাত্রের টাইমটা কিসের জন্য দেওয়া হয়ে থাকে? দ্য নাইট ইজ অনলি হিয়ার টু স্লিপ, টু হ্যাভ এ রেস্ট, এটাই তো। এবার রাত্রের সময় সে করলো কি, ডিজে বাজাচ্ছে। বাবু ঠিক আছে, তুমি ডিজে বাজাও, আমার সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। বাট এই যে রাত্রের সময় তোমার ডিজে বাজানোর জন্য একটা পার্সন, যে পুরোদিন কোনো প্রকার কাজ করে এসছে বা কোনো প্রকার সমস্যার মধ্যে দিয়ে এসছে, সে রাত্রে যখন বেডে গেল ঘুমানোর জন্য, সে ঘুমাতে গিয়েছে, যখন সে ঘুমিয়ে গিয়ে দেখছে পাশের বাড়িতে ডিজে বাজছে। এবার ডিজে বাজছে তো কি হচ্ছে, আমার ঘুম ভাসছে না। এবার আমি তো একটা সুস্থ সবল মানুষ, আমি যদি একটা সুস্থ সবল মানুষ হই, আমি সুস্থ সবল মানুষ হওয়ার জন্য অবভিয়াসলি আমার ঘুম আসবে না। এবার ঘুম না আসার জন্য আমার ডেলি এই জিনিসটা হচ্ছে, হওয়ার জন্য আমি মেন্টালি একটা কোনো প্রবলেম সাফার করছি। তো একটা কোনো একটা ইনসিডেন্ট এক্ষেত্রে দেখতে পাচ্ছ, এই ইনসিডেন্টটা হলো কি, এই ইনসিডেন্টটা তো হলো যে প্রত্যেকদিন ডিজে বাজার জন্য আমার যে হচ্ছে, আমার একটা মেন্টালি কোনো একটা প্রবলেম সাফার করছি আমি। তো এই ক্ষেত্রে যখন কোর্টের কাছে এই কেসটা যাবে, কোর্ট কি দেখবে, কোর্ট একটা বেঞ্চমার্ক তৈরি করে, একটা বেঞ্চমার্ক তৈরি করে যে আমি জাজমেন্টের জন্য একটা ক্রাইটেরিয়া তৈরি করে, আমি এই যে কেসটা জাজ করব, জাজ করার সময় আমাকে রিজনেবল পার্সন টেস্টটাকে অ্যাপ্লাই করতে হবে। যে এই যে ডিজেটা বাজাচ্ছে, এই ডিজেটা বাজানোর ফলে অপর মানুষের যে কোনো প্রকার প্রবলেম ফেস হচ্ছে, এই প্রবলেমটা রিজনেবল কি না। তো সেহেতু তুমি যদি, তুমি ক্লাসটা দেখছো, ক্লাসটা দেখার মানে তোমার কি মনে হয়, এটা রিজনেবল? অবভিয়াসলি রিজনেবল না, রিজনেবল না এটা। কিন্তু ধরো এখন এখন একটা পাগল মানুষ আছে, যে কিছু বুঝতেই পারে না,
যার কোনো প্রকার মেন্টাল অ্যাবিলিটি নেই টু হ্যাভ এ আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য এক্সটার্নাল থিংস। তো সেই ক্ষেত্রে সেই মানুষের তো কোনো কোনো প্রকার জ্ঞান নেই, সে তো কিছু বুঝতে পারবে না। একটা রিজনেবল পার্সন বলতে এটাই বোঝায় সেই মানুষটা একটা সবল মানুষ, ঠিক আছে, সে সমস্ত রকম এক্সটার্নাল জিনিসের ব্যাপারে অ্যাওয়্যার, হি ইজ অ্যাওয়্যার অ্যাবাউট দ্য অল দ্য এক্সটার্নাল থিংস। এবং এই যে পার্টিকুলার ইনসিডেন্টটা ঘটলো তার কাছে, এই ঘটার ফলে যখন কোর্ট এটা এক্সামিন করবে তখন সে রিজনেবল পার্সন, একটা সুস্থ সবল মানুষ কি ভাবছে। একটা সুস্থ সবল মানুষ অবশ্যই এটাই ভাববে যে না, 11 সাড়ে 11টার পর তো ডিজে বা গান বাজানো উচিত না, 11:30টার পর তো সাধারণত ঘুমানোর জায়গা। এবার তুমি গ্রামের দিকে গেলে, গ্রামের দিকে তো 10টার সময় ঘুমিয়ে যায় মানুষ। আমি শহরে বললাম, শহরে তো 11:30 12টার পর তুমি যদি এই সমস্ত জিনিস করো, তো সেটা অবশ্যই আনরিজনেবল। এই যে জিনিসটা, এটাকে আমরা পড়বো রিজনেবল পার্সন টেস্ট। ক্লিয়ার? এবার রিজনেবল পার্সন টেস্টে আমাদের টটের ক্ষেত্রে এটা হলো, টটের আমরা সাধারণত জাজ করে কি, জাজ যখন কোনো একটা জিনিসকে এক্সামিন করে, while এক্সামিনিং দিস পার্টিকুলার ইনসিডেন্ট, তখন জাজ সেই জিনিসটাকে একটা রিজনেবল পার্সনের মতো ভাববে। রিজনেবল পার্সন কি ভাবছে। এবার আমি এটা একটা এক্সাম্পল দিলাম, ঠিক, আরেকটা এক্সাম্পল দিই, সেই এক্সাম্পল আরো ক্লিয়ার হবে। কি সেই এক্সাম্পলটা? এবার একজন পাগল মানুষ আছে, বা একটা মানুষ আছে যে মানুষের কোনো প্রকার মেন্টালি প্রবলেম আছে, ঠিক আছে, মেন্টালি প্রবলেম আছে। এবার আমি দিনের বেলায় গান বাজাচ্ছি, আমি দিন 11:30টার সময় গান বাজাচ্ছি আমার বাড়ির পাশে, এবং যে ভলিউমটা দিয়ে রেখেছি আমি, ভলিউমটাও খুব রিজনেবল, ভলিউমটাও খুব আস্তে, খুব জোরে নেই ভলিউমটা। তো দিনের বেলা 11:30টার সময় আমি বাজাচ্ছি একটা গান বা ডিজে বাজাচ্ছি, আমার বাড়িতে বিয়ে আছে। তো এই বাজানোর ফলে একটা পার্সে মানুষ আছে যার কোনো প্রকার মেন্টাল ইলনেস মধ্যে দিয়ে সে যাচ্ছে। তো অন দ্যাট পার্টিকুলার ইনসিডেন্ট কি হতে পারে? অন দ্যাট পার্টিকুলার ইনসিডেন্ট অবভিয়াসলি এটা হবে যে পার্সনটা কি, সে পার্সনটা ইজ নট টোটালি মেন্টালি ফিট, অবভিয়াসলি না, সে পার্সনটা রিজনেবল না। তো সে পার্সনটা রিজনেবল না হওয়ার জন্য সেই ক্ষেত্রে এই যে পার্সনটা রিজনেবল না, সেই ক্ষেত্রে এই জিনিসটা অ্যাপ্লিকেবল হবে না। ক্লিয়ার করতে পারলাম? তো যে কোনো টর্ট যদি কমিট হয় তাহলে সেক্ষেত্রে একটা পার্সন সবসময়, একটা কোর্ট সবসময় রিজনেবল পার্সন কি ভাবছে, একটা সাধারণ সবল, যার মাধ্যমে মাথায় বুদ্ধি রয়েছে, যার মাথায় সমস্ত রকমের জিনিস সে করতে পারে, তার সে মানুষ কি ভাবছে সেই অনুযায়ী এটা কেসটাকে এক্সামিন করা হয়। ক্লিয়ার? এটা এক্সামিনিং করার জন্য একটা বেঞ্চমার্ক তৈরি করা হয়। ক্লিয়ার? আরেকটা এক্সাম্পল দিই, দেখতে পাচ্ছি ওখানে আমাদের বাঘের রাজা সিংহ দাঁড়িয়ে আছে। তো বাঘের রাজার একটা সিংহ গল্প শোনায় তাহলে। সিংহর গল্প শুনলে অবশ্যই সবাইকে ভালোই লাগে, খারাপ লাগে না কাউকে। তো ব্যাপারটা হলো এরকম, আমার বাড়ির পাশে একজন ব্যক্তি রয়েছে, তাকে পেট রাখতে, উই আর অবভিয়াসলি টোটালি হ্যাবিচুয়াল টু দ্য পেটস, আমরা বাড়িতে পেট রাখতে খুব ভালোবাসি, ঠিক আছে। তো ইন দ্যাট পার্টিকুলার ইনসিডেন্ট হয়েছে কি, সে পার্টিকুলার পার্সনটা খুব বেশি রঙিন মানুষ, সে করলো কি, সিংহ বাড়িতে নিয়ে আসলো। বলছে না বাবু, আমি তো বাড়িতে সিংহ রাখবো, আমি বাড়িতে সিংহ পুষবো, আমি অন্য জিনিস পুষবো না কোনো, আমি সিংহ পুষবো। আমি ওই ছাগল কুকুর কি বলে, কুকুর বিড়াল, আমি এগুলো তো পছন্দ না আমার। আমি খুব ভালো মানুষ, আমি এখন সিংহ রাখবো। এবার হয়েছে কি, আমার ছেলে, আমার বাড়ির পাশে ওটা, আমার ছেলে বাড়ি থেকে বেরোলো, খেলতে খেলতে বেরিয়েছে, খেলতে বেরোনোর সময় গিয়ে ওর বাড়িতে ঢুকে গেছে। এবার when my son just entered his house, সেই সিংহটা করলো কি, তার উপর অ্যাটাক করলো। এবার অ্যাটাক করার জন্য, সে অ্যাটাক করার ফলে আমার ছেলের কোনো প্রকার ক্ষতি হয়েছে, ঠিক আছে। আমি করলাম কি, আমি সেই পার্সনস এর এগেইনস্টে একটা কেস ফাইল করলাম। কি ফাইল করলাম? যে এই যে জিনিসটা হয়েছে, যার জন্য আমি রেমিডিস চাইছি। কার কাছ থেকে? ওই যে সিংহ, যার বাড়িতে সিংহ রেখেছে, সিংহ রাখার জন্য আমি তার কাছ থেকে রেমিডিস চাইছি। তো তোমার কি মনে হয়, আমি কি রেমিডিস পেতে পারি? তাহলে এই যে রেমিডিস পেতে পারি, তুমি যখন এক্সামিন করবা তখন কিভাবে এক্সামিন করবা? এই যে সিংহ রাখা, এই সিংহ রাখাটা কি, একটা পার্সন যদি বাড়িতে সিংহ রাখে, এটা কি রিজনেবল তোমার মনে হয়ে থাকে? সিংহ কোনো সময় বাড়িতে রাখার জিনিস না। সিংহ, এরা ইউজ টু হলো কোনো একটা তাদের ন্যাচারাল যে জায়গা, সেই ন্যাচারাল জায়গা থাকার জন্য, অর জু, যেখানে তারাকে সংরক্ষণ করে রাখা হয়ে থাকে। ক্লিয়ার? তো এই যে জিনিসটা, একটা টটকে আমরা সর্বদা যখন এক্সামিন করবো, একটা পার্টিকুলার ইনসিডেন্টকে এক্সামিন করবো, সো উই নিড টু কিপ ইট ইন মাইন্ড দ্যাট উইল এক্সামিন দিস পার্টিকুলার ফ্যাক্ট অর ইনসিডেন্ট অ্যাজ এ রিজনেবল ম্যান। আমরাকে রিজনেবল ম্যান হিসাবে ভাবতে হবে, এবং রিজনেবল ম্যান হিসাবে সেটা এক্সামিন করতে হবে। এবং কোর্টও সেটা সেম করে থাকে, জাজও সেটা সেম করে থাকে। ক্লিয়ার? এটা হলো রিজনেবল ম্যানের টেস্ট। তো সেটা বলার আগে, এটা আমরা অনেকক্ষণ পড়লাম, অনেক কিছু পড়া হলো, একটু চলো একটু অন্য কিছু বলা যাক। এটা হলো আমাদের, তোমরা জানো, সিভিলিটি ব্যাচ। যে সমস্ত স্টুডেন্টরা ক্যালকাটা ইউনিভার্সিটি ল এর জন্য এন্ট্রান্সের প্রিপারেশন করতে চাও, তারা আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। আমাদের অলরেডি ব্যাচ চলছে, সে ব্যাচে
তোমরা অ্যাডমিশন নিতে পারো। এবং তাছাড়া আমাদের মার্চের ফার্স্ট উইক থেকে এইচএস এর পরবর্তীতে আমাদের মেন ব্যাচ চালু হচ্ছে সিইউলিটি 2026 এর জন্য। সো দোজ পারসন হু আর ইন্টারেস্টেড ফর প্রিপেয়ারিং সিইউলিটি 2026 ইউ ক্যান জাস্ট কন্ট্যাক্ট আস। অ্যান্ড অবভিয়াসলি আমাদের একটা প্রপার ভিডিও রয়েছে এই ব্যাপারে, যেখানে আমরা বলেছি হোয়াই চুজ আস, কেন তুমি চুজ করবে আমাকে, আমরা কি কেন চুজ করবে। অবভিয়াসলি উই হ্যাভ এ নাম্বার অফ ফ্যাকাল্টিজ from the different parts of India. So why to choose us? Just kindly see that particular video. You will just get your answer. I think so. Okay. So back to the class. ক্লাসে ব্যাক করা যাক। সো আমরা দুটো জিনিস ক্লিয়ার করলাম। দেখো আমি ক্লাসে সবসময় বলি ক্লাস আমি চাইছি যে একটু ফ্র্যাঙ্কলি ভাবে ক্লাস নিয়ে নেওয়ার, এবং ক্লাসে খুব বেশি ওরকম যে হ্যাবিচুয়াল যে আমরা সাধারণত ট্রেডিশনাল জিনিস দেখে আসি সেটা থেকে একটু বেরিয়ে এসে আলোচনা করা। তো নেক্সট আরেকটা প্রিন্সিপাল একটা দেখতে পাচ্ছ, একটা লিগ্যাল ম্যাগাজিন রয়েছে যেটা লেখা রয়েছে অ্যাক্টিও পার্সোনালিস মনিটর কাম পার্সোনা। স্যার কি বললেন কিছু বুঝতে পারলাম না, চলো বুঝাই তাহলে। সো অ্যাক্টিও পার্সোনালিস মনিটর কাম পার্সোনা, এটার মানে হলো এ পার্সোনাল রাইট অফ অ্যাকশন ডাইজ উইথ দ্য পার্সন। হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস দ্য রাইট অফ এ পার্সন ইজ ডাইজ উইথ দ্য পার্সন, মানে দ্য রাইট অফ দ্য পার্সন ডাইজ উইথ দ্য পার্সন, ডাইজ উইথ দ্য পার্সন। সো কি জিনিসটা কি? ধরো someone just made a defamatory statement against me, কেউ একটা particular person he just made a defamatory statement against me, for that reasons I filed a application before the court, এবং কোর্ট সেখানে তাকে কি বললো, রেমেডিজ দেওয়ার জন্য বললো। ঠিক আছে, when they just when the court asks the defendant to pay the remedies, এবং যে পার্সন ছিল ধরো বি পার্সনকে বললো যে রেমেডি দেওয়া হোক। কিসের জন্য রেমেডি দেওয়া হোক? এই যে তুমি ডিফেমেটরি স্পিচ করেছো তার জন্য তাকে রেমেডি প্রোভাইড করা হোক। ক্লিয়ার? এবার যখন রেমেডি প্রোভাইড করতে বলা হলো তখন বি করলো কি, বি হঠাৎ করে তার হার্ট অ্যাটাক করে মারা গেল। সে বাবু সহ্য করতে পারলো না, সে সহ্য করতে পারলো না যে তাকে 50 কোটি টাকা দিতে হতো, 50 কোটি টাকা দিতে হতো, সে সহ্য করতে পারলো না। সে করলো কি, চুপচাপ সে তার একটা হার্ট অ্যাটাক বলো, হার্ট অ্যাটাকে মারা গেল। হার্ট অ্যাটাকে মারা যাওয়ার পর এই যে 50 কোটি টাকা, আমি তো বলবো স্যার আমাকে 50 কোটি টাকা দেন, আপনি আমার এগেইনস্টে ডিফেমেটরি স্পিচ একটা দিয়েছেন, ফর দ্যাট রিজনস ইউ নিড টু পে দা 50 করোড় রুপিস। ঠিক আছে, এবার তুমি দিতে পারছো না, এবার আমি বলবো ঠিক আছে তুমি দিতে পারছো না, তোমার লিগ্যাল হেয়ার্স কে কে রয়েছে, লিগ্যাল হেয়ার্স কে কে রয়েছে, লিগ্যাল হেয়ার্স কে কি, তোমার যে সমস্ত পার্সন তোমার উপর ডিপেন্ডেন্ট ছিল, তোমার হতে পারে ছেলে, হতে পারে মেয়ে, হতে পারে বা তোমার স্ত্রী। ঠিক আছে, আমি যখন তার কাছে যাব কি বাবু আমার টাকাটা ক্লিয়ার করো, এবার এবার টাকাটা ক্লিয়ার করতে গেলে তখন বলবে কোর্ট কি, দেখো দ্য পারসন, দ্য রাইট অফ দ্য পারসন ইজ ডাইজ উইথ দ্য পারসন। যখন পারসনটা মারা গেছে সেক্ষেত্রে সে পারসনটা এই ক্ষেত্রে কোনো প্রকার জিনিস পে করতে লাইবেল হবে না। ঠিক আছে, যেমন এখানে এক্সাম্পল সিনারিওটা লেখা আছে পুরোটা, কিন্তু আমি সেটা না বলে আমি এমনি তোমাকে বুঝালাম জিনিসটা। তো সেক্ষেত্রে কি বুঝলাম আমরা, একটা পারসনস রাইট সবসময় মারা যায়, সে পারসনটা যখন মারা যাবে তখন সে তার রাইটসও মারা যাবে এবং ডিউটিসও মারা যাবে। ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে একটা এক্সেপশন আছে। এক্ষেত্রে কিছু কিছু মানুষ এখন কারো কারো মাথায় প্রশ্ন চলে এসছে অলরেডি, স্যার সবই তো বুঝলাম, এখন ইনহেরিটেন্স কি তাহলে? হিন্দু ল পড়ে এসেছি আমরা, হিন্দু লতে সাকসেশন হয়, সাকসেশন মারা গেল, মারা যাওয়ার পর তার যে ফ্যামিলি প্রপার্টিজ রয়েছে সেটা তো ইনহেরিট হয়ে যায়। বাস, ঠিক পড়েছো, ঠিক বুঝেছো, সেটাই বলছি এবার। সেটা কি, যে এক্সেপশন হলো এটাই যে পার্সন যদি কোনো প্রকার প্রপার্টি হোল্ড করে থাকে, ইফ দ্য পার্সনস হোল্ড এনি টাইপস অফ প্রপার্টি, দেন দ্য পার্টিকুলার প্রপার্টি সেটা পরবর্তী যে তার সাকসেসর রয়েছে এটা তাদের মধ্যে ট্রান্সমিটেড হয়ে যাবে, তাদের মধ্যে চলে যাবে এটা, এবং তাদের মধ্যে ট্রান্সফার হয়ে যাবে। ক্লিয়ার? এটা হলো একটা এক্সেপশন। এক্সেপশনটা কি তাহলে, যে সাকসেশনটা যে হয়ে থাকে, সাকসেশন পরবর্তীতে প্রপার্টি ট্রান্সফার হয়ে থাকে, প্রপার্টিটা পরবর্তী যে পার্সনসরা তাদের মধ্যে ট্রান্সফার হয়ে যাবে। ঠিক আছে, এটা একটা এক্সেপশন। এটা ক্লিয়ার? চলো এই জিনিসটাও আশা করি আমি বোঝাতে পারলাম। নেক্সট আমার যে একটা লিগ্যাল ম্যাক্সিম রয়েছে সেটা হলো এক্স টার্পি কজন নন পরিটার অ্যাক্টিভ। এবার স্যার বললেন স্যার এত বড় কি বললেন, কি বুঝতে পারলাম না। চলো, এটার মানে কি, এটার মানে হলো ফ্রম এ dishonorable cause an action does not arise. What does it mean? It means যে তুমি ধরো, আমি একটা এক্সাম্পল দিই সবথেকে ক্লিয়ার হবে। এক্সাম্পল, ধরো আমি আমার বন্ধু, 4 জন বন্ধু একটা গাড়ি নিয়েছি, এটা গাড়ি মতো লাগছে না, তবু ভেবে নাও গাড়ি আছে এটা। তো গাড়ি নিয়েছি, তো আমার বন্ধু গাড়ি চালাচ্ছে, এই গাড়ি চালাচ্ছে, আমি একজন এখানে বসে আছি, আমার পিছনে আরেকজন বসে আছে, এখানে আরেকজন বসে আছে।
আমরা চারজন ডিসাইড করেছি যে আমরা আজকে রবারি করতে যাব, ঠিক আছে? আমরা রবারি করতে যাব, সেই রবারিতে আমরা কারো বাড়ি লুটপাট করে আসবো। আমরা একদম সেই হিসাবে ভেবেছি, আমরা গাড়ি চালাচ্ছি। আমার বন্ধু করলো কি, আমার বন্ধু গাড়ি চালাচ্ছে সেরকম স্পিডে, যেটা রাশ অ্যান্ড নেগলিজেন্সে তোমরা আশা করি পরবর্তীতে আমি পড়াবো টোটাল ক্ষেত্রে। তো যে স্পিড তার মেনটেন করার কথা তার থেকে বেশি স্পিডে সে গাড়ি চালাচ্ছে। এবং চালিয়ে যাওয়ার ক্ষেত্রে হলো কি, একটা সামনে গাছ ছিল, এই গাছটা ছিল, এই যে গাছ, এই গাছে গিয়ে গাড়ি ধাক্কা মারলো। এই গাড়ি যখন গাছে গিয়ে ধাক্কা মারলো, গাছটা ধাক্কা মারার পর আমি সেক্ষেত্রে আমার হাত ভাঙলো, পা ভাঙলো। আমি তখন আমার বন্ধুর এগেস্টে কেস করলাম কি আমাকে রেমিডিস দেওয়া হোক, ঠিক আছে? কিসের জন্য? যে রাস অ্যান্ড নেগলিজেন্স, রাস অ্যান্ড নেগলিজেন্সের জন্য। অ্যাজ হি ওয়াজ টোটালি নেগলিজেন্ট ইন দেয়ার পার্ট। যখন সে গাড়িটা ড্রাইভ করছিল, এটা টোটালি নেগলিজেন্স। সেহেতু সেই জন্য আমাকে এখানে রেমিডিস দেওয়া হোক। কোর্ট কি বলবে? কোর্ট বলবে, when you came to the court, you should came here with a fresh hand. তোমার এখানে ফ্রেশ হ্যান্ড নিয়ে আসতে হবে। তুমি নিজে যাচ্ছিলে রবারি করতে, চুরি করতে, একটা ডিসঅনেস্ট ইন্টেনশন নিয়ে তুমি যাচ্ছিলে, সেক্ষেত্রে গিয়ে তুমি গাড়ি এখানে একটা পার্টিকুলার ইনসিডেন্টের সঙ্গে তুমি ফেস করেছো, সেই জন্য তোমায় কি করতে হবে? তোমাকে পে করতে হবে? অবভিয়াসলি নো, ঠিক আছে? সো এটার মানে হলো এটাই যে এক্সট্রাপি কজ আর নন অডিটর অ্যাক্টিও ফ্রম এ ডিসঅনারেবল কজ। যদি কোনো প্রকার ডিসঅনারেবল তোমার কজ থাকে, সেক্ষেত্রে কোনো প্রকার অ্যাকশন অ্যারাইজ হবে না। সেক্ষেত্রে তুমি যদি কোনো জিনিস চাও চাও কোর্টের কাছে, সেখানে তুমি পেতে পারো না। ক্লিয়ার করতে পারলাম? এটা মানে হলো এই জায়গাটাই, যে তুমি যদি কোর্টের কাছে যাও, তুমি ফ্রেশ হ্যান্ড নিয়ে যেতে হবে। তোমার হাত যদি গন্ধ থাকে বাবু, তুমি কিন্তু কোর্টের সামনে থেকে কিছু পাবে না। ক্লিয়ার? কোর্টের ক্ষেত্রে এগুলো জানা খুব জরুরি। নেক্সট নেক্সট যাওয়া যাক। আমরা দেখো ড্যামেজেস পড়েছি, ঠিক আছে? ড্যামেজেস আমরা আগেও ক্লাসে পড়েছিলাম, ড্যামেজ, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ড্যামেজেস। তো এতক্ষণ যা আমরা যা পড়লাম, এগুলো পড়লাম সাধারণত বেসিক কিছু প্রিন্সিপাল অফ ল, যেগুলো আমার জানা খুব বেশি ইম্পর্টেন্ট এবং যেগুলো আমাদের পরবর্তীতে খুব কাজে আসবে। তো এবার আমি একটু ঢুকি। আমি অনেকক্ষণ ধরে স্যার বকছেন আপনি রেমিডিজ রেমিডিজ রেমিডিজ, রেমিডিজ কি স্যার? চলো রেমিডিজ একটু বলি তাহলে। সো রেমিডিজ, উই হ্যাভ রেমিডিজ। হোয়াট ইজ দ্য রেমিডিজ? রেমিডিজ হলো তোমাকে টটের ক্ষেত্রে, আমি যদি ফার্স্ট ক্লাস দেখে থাকো কেউ, তো টটের ক্ষেত্রে আমি মেনশন করেছিলাম যে ইন কেস অফ টট ইউ আর অনলি এলিজিবল ফর দ্য রেমিডিজ। তুমি সেখানে রেমিডিজ পেতে পারো, বাট ক্রাইমের ক্ষেত্রে সেখানে আমরা কি দেখেছিলাম? ক্রাইমের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে তুমি সেক্ষেত্রে পানিশমেন্ট দেয়। পানিশমেন্টটা কে দেয়? স্টেট দেয়, ঠিক আছে? স্টেট সেখানে কোর্টে তোমাকে পানিশমেন্ট দিয়ে থাকে। এবং এটা পুরোপুরি কোডিফাইড একটা ল রয়েছে, আইপিসি রয়েছে, প্রথমে বিএনএস রয়েছে, বিএনএসএস রয়েছে, তার মাধ্যমে তুমি সেখানে পানিশমেন্ট পাও। কিন্তু টটের ক্ষেত্রে আমার এগেনস্টে কোনো একটা টট কমিট হয়ে গেল, টট কমিট হয়ে যাওয়ার পর আমি সেক্ষেত্রে কি পাই? আমি পাই রেমিডিস। আচ্ছা, আমি কি পাই? রেমিডিস। রেমিডিস, এবার এই যে রেমিডিসটা রয়েছে একবারে কম্পেনসেশন, বাংলায় বলতে গেলে ক্ষতিপূরণ। বুঝতে পারলে? এবার চলো বলি, রেমিডিস আমার কাছে রয়েছে দু প্রকারের। একটা রয়েছে কি জুডিশিয়াল রেমিডিস, জুডিশিয়াল রেমিডিস, and secondly we have extrajudicial remedies, extrajudicial remedies। ক্লিয়ার? দুটো আমার কাছে রেমেডিস রয়েছে, দুটো পার্টি। আমি ফার্স্টলি যেটা বলবো সেটা হলো জুডিশিয়াল রেমেডিস এর ব্যাপারে বলবো। জুডিশিয়াল রেমেডিস কি? জুডিশিয়াল রেমেডিসটা তুমি নাম থেকে বুঝতে পারছো, যেখানে জুডিশিয়ারি ইনভলভ রয়েছে। সেটা হলো কি, যেটা কোর্টের মাধ্যমে তুমি পাবে, সেটা হলো জুডিশিয়াল রেমেডিস, ঠিক আছে? যেটা তোমার কোর্ট অ্যাওয়ার্ড, যেটা তোমার কোর্ট দেবে, যেটা তোমার কোর্ট অ্যাওয়ার্ড করবে, সেটা হলো জুডিশিয়াল রেমেডিস। বাট there is present some situations over which we don't need to approach to the court, যেটা আমরা সেটেলমেন্ট করে করতে পারি, যেটা আমরা নিজেদের মধ্যে কথাবার্তা বলে এটা সেটেল করতে পারি, সেই জিনিসটা মিটিগেট করতে পারি। ফর দিস টাইপস অফ ইনসিডেন্ট উই হ্যাভ দ্য এক্সট্রা জুডিশিয়াল রেমেডিস। ক্লিয়ার? চলো এবার আমি রেমেডিস বলছি। এই যে জুডিশিয়াল রেমেডিস, এই জুডিশিয়াল রেমেডিস এর কাছে আমার অনেক বিভিন্ন প্রকারের জুডিশিয়াল রেমেডিস আছে আমার কাছে। তার মধ্যে প্রথম যেটা হলো সেটা কি আমরা পড়বো ড্যামেজেস, ঠিক আছে? সবগুলো জুডিশিয়াল রেমেডিস পড়বো আমরা, তার আগে আমরা পড়বো ড্যামেজেস। তো আমি একটু এটা ক্লিয়ার করে নিই, ইরেজ করে নিই, তাহলে দেখো দেখতে ভালো লাগবে আশা করি। চলো এটা ক্লিয়ার করা যাবে। জাস্ট হোল্ড অন, জাস্ট হোল্ড অন, ক্লিয়ার করতে দাও আমাকে। চলো শুরু করা যাক আবার। ওকে, সো জুডিশিয়াল রেমিডিজ এর ব্যাপারে আমি প্রথমে বললাম। সেই জুডিশিয়াল রেমিডিজ এর মধ্যে আমরা সাধারণত যেটা পেলাম যে বিভিন্ন প্রকার জুডিশিয়াল রেমিডিজ রয়েছে। আমরা সাধারণত প্রথম যেটা পড়বো সেটা হলো ড্যামেজেস।
ড্যামেজেস এর মধ্যে আমাদের 4 প্রকার ড্যামেজেস রয়েছে। ঠিক আছে, 4 প্রকার কি কি ড্যামেজেস রয়েছে স্যার বলেন তাহলে। চলো শুরু করি। প্রথমে রয়েছে কন্টেম্পোরারিয়াস ড্যামেজেস, তারপর রয়েছে নমিনাল ড্যামেজেস, তারপর রয়েছে সাবস্টেন্টিয়াল ড্যামেজেস, দেন রয়েছে আমার এক্সাম্পলারি ড্যামেজেস। তো কন্টেম্পোরারিয়াস ড্যামেজেস সাধারণত হয়ে থাকে খুব নমিনাল, যেটা খুবই লো, যেটাতে আমরা সাধারণত খুব কম অ্যামাউন্ট পে করতে হয়। এবং কিসের জন্য কম অ্যামাউন্ট পে করতে হবে, যখন একটা পার্টিকুলার ইনসিডেন্ট যেটা আহ, খুব বেশি যেখানে ওটা খুব বেশি প্রকারের ওই জায়গাটাই তোমার অ্যাকশন যেটা হয়েছে বা কোনো একটা পার্টিকুলার ইনসিডেন্টটা হয়েছে, ওই পার্টিকুলার ইনসিডেন্টটা অবভিয়াসলি খুব লো ইন নেচার, সেই জন্য আমি সেখানে কম পে করছি, অবশ্য সেখানে ক্ষয়ক্ষতি কম হয়েছে সেই জন্যই। তো যেক্ষেত্রে জিনিসটা খুব কম ক্ষয়ক্ষতি করে থাকে বা খুবই নমিনাল হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমরা কন্টিনিউয়াস ড্যামেজেস দিয়ে থাকি। ক্লিয়ার? এবং দ্বিতীয় রয়েছে নমিনাল ড্যামেজেস। নমিনাল ড্যামেজেস সেম, যেখানে খুব কোনো প্রকারের রিয়েল লস সাফার করতে হয় না, যেখানে প্লেন্টিফ ডিডন্ট ফেস এনি টাইপস অফ রিয়েল লস। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা সাধারণত নমিনাল ড্যামেজেস দিয়ে থাকি। একটা এক্সাম্পল দিই নমিনাল ড্যামেজের ক্ষেত্রে, লাইক ট্রেসপাস। ট্রেসপাসের ক্ষেত্রে কি হয়, ট্রেসপাস বলতে কি বোঝায় সেটা জানো আগে। ট্রেসপাসের ক্ষেত্রে একটা এই পার্টিকুলার প্রপার্টি, এই পার্টিকুলার প্রপার্টিতে আমি সেখানে এন্ট্রি করতে পারবো না। ঠিক আছে, এই পার্টিকুলার প্রপার্টিতে ওর অধিকার রয়েছে, আমার তো অধিকার নেই সেখানে এন্ট্রি করার। আমি করলাম কি, ভুল করে সেখানে এন্ট্রি করে নিয়েছি, আমি ঢুকে গেছি। আমি ঢুকে যাওয়ার পর আমি সেখানে কোনো ক্ষয়ক্ষতি কিচ্ছু করিনি, আমি শুধু ঢুকেছি। এই যে ঢুকলাম আমি, এই ঢুকার পরে আমার এই যে পার্সনটা, এই পার্সনটা কোর্টে এসছে কি না, এই পার্সনটা আমার অধিক কোনো প্রকার অ্যাকসেপ্টেন্স না নিয়ে, কোনো এই পার্সনটা কোনো প্রকার আমার ক্লিয়ারেন্স না নিয়ে আমার বাড়িতে এন্টার করেছে, পারমিশন না নিয়ে এন্টার করেছে। এন্টার করার জন্য আমাকে এখানে কম্পেনসেশন দেওয়া হোক। তো কোর্ট কি বলবে, না বাবু তুমি এখানে সাফার কোনো প্রকার লস তুমি খুব বেশি সাফার করো, হ্যাঁ অবভিয়াসলি তোমার লিগাল রাইটে তোমার ইনফ্রিজমেন্ট হয়েছে, সেক্ষেত্রে তুমি একটা ড্যামেজেস পাবে। কিরকম ড্যামেজেস পাবে, নমিনাল ড্যামেজেস। ঠিক আছে, এটা গেল। থার্ড আমার কাছে আছে সাবস্টেন্টিয়াল ড্যামেজেস। সাবস্টেন্টিয়াল ড্যামেজেসটা কি, যেখানে তুমি যে লসটা সাফার করেছো, যে লসটা তুমি সাফার করেছো, সেটার ইকুয়ালিটি তুমি কম্পেনসেশন পাবে। কম্পেনসেশন মানে কি, তোমার যে লসটা তুমি সাফার করেছো, হতে পারে তুমি লস সাফার করেছো 10 কি, 10,000 টাকা, দেন you can get the compensation of only 10K, not more than that. So these are this particular damage is known as substantial damages, where you just got the compensation of the equal amount, যে equal amount তুমি লস সাফার করেছো, সেই equal amount তুমি compensation পাবে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার করাতে পারলাম তিনটেই। এবার লাস্ট আমার রয়েছে exemplary damage, that is a very important one, or the punitive damages. So the exemplary damages, from this particular term you can understand what it can be. তো এটার মানে হলো, exemplary বলতে বোঝায় সাধারণত you are setting a example before the persons. What? You are setting a example, তুমি ওই জিনিসটা একটা সোসাইটির কাছে এক্সাম্পল সেট করছো, যে পরবর্তীতে যদি বাবু এরকম ইনসিডেন্ট কেউ কমিট করো, তবে আমরা কিন্তু সেই ক্ষেত্রে এই যে ড্যামেজ দেখতে পাচ্ছ, এত এত টাকা ড্যামেজেস, এই ড্যামেজ কিন্তু দিতে হবে। ঠিক আছে, এবং ইট অলসো ওয়ার্ক অ্যাজ এ পিউনিটি। আমরা যখন তুমি পানিশমেন্টস পড়বে, সে পানিশমেন্ট পড়ার সময় দের ইজ ডিফারেন্ট টাইপস, ডিফারেন্ট থিওরিজ অফ পানিশমেন্ট। সেখানে একটা পানিশমেন্টের থিওরি রয়েছে ডিটারেন্ট থিওরি। কি বললাম আমি? Deterrent theory. So what does it mean, the deterrent theory? The deterrent theory totally based on the concept it deter the persons to commit the crime in the further times. In the upcoming time is totally prohibits the persons, যেখানে তারা কি করে একটা কোনো প্রকার এরকম একটা সাজা দিচ্ছে, এরকম করে একটা পানিশমেন্ট দিচ্ছে, যেটা পরবর্তীতে যদি কোনো পার্সন কোনো প্রকার এই সেম ইনসিডেন্ট করে, তার জন্য কিন্তু খুব খারাপ ফলাফল হবে এবং খুব খারাপ তাদের পরিণতি হতে পারে। ঠিক আছে, তো সেম টর্চের ক্ষেত্রেও আছে। আশা করি আমি একটা বলি, ভোপাল গ্যাস ট্রেজেডির ব্যাপারে সবাই শুনেছো, ভোপাল গ্যাস ট্রেজেডি। ভোপাল গ্যাস ট্রেজেডির ক্ষেত্রে কি হয়েছিল, ভোপাল গ্যাস ট্রেজেডির ক্ষেত্রে ইট ওয়াজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট, সব থেকে খারাপ যদি কোনো ইনসিডেন্ট হয়ে থাকে ইন্ডিয়ান হিস্ট্রিতে, তাহলে সেটা একটা। তো ভোপাল গ্যাস ট্রেজেডিটা আমরা দেখেছিলাম কত পার্সনস তারা মারা গেছে, তার সঙ্গে সঙ্গে টিল নাও যারা নিউ বর্ন বেবিসরা সেই জায়গা থেকে আসছে, তারা টিল নাও দে আর নট টোটালি ফিট। তারা ফিজিক্যালি যে ফিট হওয়ার কথা, সেই ফিজিক্যালি ফিট নেই। কারণ কি, ওই যে পার্টিকুলার ইনসিডেন্টটা হয়েছিল সেই টাইমে, সে পার্টিকুলার ইনসিডেন্টের ক্ষেত্রে সেখানে অনেক লোকজন ছিল যারা মারা গেছে ওই ভোপাল গ্যাস ট্রেজেডির জন্য। এবং সেই গ্যাসটা এত বেশি ডেঞ্জার ইন নেচার, যেটা এখন পর্যন্ত ওখানকার যে সমস্ত পার্সনস রয়েছে তাদেরকে এফেক্ট করছে, নিউবর্ন বেবিসকে এফেক্ট করছে। সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কিন্তু এক্সাম্পলারি ড্যামেজেস দিয়েছিল যে সেই কোম্পানিকে, যে তুমি যদি ইনসিডেন্টটা কমিট করো, তবে সেক্ষেত্রে ধরো একটা ইনসিডেন্ট তুমি কমিট করলে 500 কোটি টাকা তোমার জন্য দাও, বলা হলো পানিশমেন্ট, 500 কোটি টাকা পে করো তুমি। ঠিক আছে, এই যে একটা জিনিস, একটা এক্সাম্পল সেট করে দাও লোকের সামনে, যেহেতু বাবু যদি কমিট করো পরবর্তীতে কিন্তু তোমাকে এই সেম অ্যামাউন্ট পে করতে হবে। এবার তুমি ভাবো, যদি এরকম একটা বিজনেস যাকে 500 কোটি টাকা দিতে হবে, একটা ছোটখাটো এরকম একটা ভুল হয়েছে তার জন্য, সে কি কোনোদিন চাইবে যে সেম ইনসিডেন্ট পরবর্তীতে রিপিট হোক? অবভিয়াসলি নো। সো
দিস আর দ্য 4 টাইপস অফ ড্যামেজেস আমরা এখানে কি করলাম, ডিসকাস করলাম। চলো আশা করি ক্লিয়ার করতে পারলাম ড্যামেজেস। এটা কি গেল, ইট ইজ আ ফার্স্ট পার্ট অফ রেমিডিস, এটা রেমিডিস এর প্রথম পার্ট। নেক্সট যাওয়া যাক। এখন মডার্ন টাইমে এসে এই জিনিসটা কিন্তু আরো বিভিন্ন জিনিস অ্যাড অন হয়েছে এর সঙ্গে। কি কি জিনিস একটু বলি। একটা আছে নার্ভাস শক, ঠিক আছে। এই নার্ভাস শক অ্যান্ড মেন্টাল শক, এই দুটো জিনিস কিন্তু এই রেমিডিসে অ্যাপ্লাই হয়েছে বর্তমান টাইমে। কি স্যার নার্ভাস শক? নার্ভাস শকের ক্ষেত্রে সাধারণত হয়ে থাকে যখন কোনো প্রকার একটা ইনসিডেন্ট, একটা পার্সনসের নার্ভ, নার্ভ বলতে কি বুঝো, স্নায়ু, সে নার্ভের কোনো প্রকার সমস্যা বা ইম্প্যাক্ট করছে ফর দ্যাট পার্টিকুলার ইনসিডেন্ট। যেমন কি এখানে একটা কেস আছে, সেই কেসটা দেখলে বুঝতে পারবে। একটা কেস লেখা আছে গুজরাট স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন ভার্সেস রামভাই। এই কেসটাই কি হয়েছিল শোনো, এই কেসটাই হয়েছিল চারজন, একটা পুরো ফ্যামিলি একটা বাসে যাচ্ছিল। একটা ফ্যামিলি যখন পুরো বাসে যায়, এই বাসে যাওয়ার সময় হলো কি, সেখানে ওর সে পার্সন, যে একটা কাপল, তার বাবা মা ছিল, তার সঙ্গে সঙ্গে সেই কাপলের দুজন চিলড্রেন তারাও ছিল। এবং সেই পার্টিকুলার বাস অ্যাক্সিডেন্টে ওই দুজন যে কাপল, সে দুজনের কাপলের মৃত্যু হয়। ঠিক আছে। এই দুজন কাপলের যখন মৃত্যু হলো, এই দুজন কাপলের মৃত্যু হওয়ার জন্য সেই ক্ষেত্রে ওখানে ওর যে প্যারেন্টস ছিল, ওই পার্টিকুলার কাপলে যারা প্যারেন্টস ছিলেন, তার সঙ্গে সঙ্গে ওদের যারা চিলড্রেন ছিলেন, তাদের কাছে এটা একটা মেন্টালি খুব বড় একটা অ্যাটাক করলো। মেন্টালি এটা খুব বড় ইম্প্যাক্ট করলো। তার ফলে কি, ওদের যে নর্মাল লাইফস্টাইল লাইফস্টাইল নর্মাল লাইফস্টাইল যে ওদের ছিল, যেটা, সেটা তারা কোনো মতেই ব্যাক করতে পারলো না। এই যে তারা ব্যাক করতে পারলো না নর্মাল লাইফে, এটা কিসের জন্য হলো? পার্টিকুলার ইনসিডেন্ট, এই যে অ্যাক্সিডেন্টটা ঘটলো তার জন্য। এই সেম জিনিস, যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট বা কোনো একটা জিনিস বা কোনো একটা ইনসিডেন্ট যদি কোনো পার্সনের নার্ভের কোনো প্রকার ক্ষয়ক্ষতি করে, এবং যার ফলে সে পার্সনটা যদি নর্মাল লাইফস্টাইলে যে ব্যাক করতে না পারে, তখন সেই জিনিসটা নার্ভাস শকের মধ্যে আসবে। ঠিক আছে। এবার নার্ভের শকের ক্ষেত্রে আসলে সেক্ষেত্রে সে ড্যামেজেস পেতে পারবে। ক্লিয়ার? এবং এই ক্ষেত্রে দ্বিতীয় যেটা আছে মেন্টাল শক। মেন্টাল শক, এই যে এক্সাম্পলটা দিলাম আমি, এটা হলো মেন্টাল শক। যদি কোনো প্রকার এরকম ইনসিডেন্ট হয়, যে ইনসিডেন্টের জন্য সে পার্সনটা মেন্টালি এত ডিফারেন্স, বা সেই পার্সনটা মেন্টালি এত বেশি উইক হয়ে গেছে, যে তার যে নর্মাল লাইফস্টাইল used to follow is not able to back to this normal lifestyle or the daily lifestyle, ব্যাক যখন করতে পারলো না, for that reason the person is liable to get the remedies. ক্লিয়ার? এই একটা নতুন কনসেপ্ট, এই নতুন কনসেপ্টটা অবভিয়াসলি এটা নতুন এসছে বর্তমানে ইন দ্য মডার্ন টাইমস। প্রিভিয়াসলি ইট ওয়াজ নট দেয়ার, বাট রাইট নাও ইট ইজ হিয়ার। ওকে, আই থিঙ্ক আই এম টু মাচ ক্লিয়ার। সো নেক্সট যাওয়া যাক। আমরা প্রথমে ক্লিয়ার করলাম দুটো জিনিস, রেমিডিজের ক্ষেত্রে ড্যামেজেস পড়লাম আমরা। দ্বিতীয় কি পড়লাম? প্রথমে ড্যামেজেস পড়লাম, দ্বিতীয় পড়লাম আমরা শক পড়লাম, নার্ভাস শক, মেন্টাল শক, দুটো পড়লাম। এবার আমার কাছে আরো দুটো রয়েছে। দুটো কি কি? একটা হলো ইনজাংশন, একটা হলো রেস্টিটিউশন অফ প্রপার্টি। রেস্টিটিউশন অফ প্রপার্টি। এবার ইনজাংশন আর রেস্টিটিউশন অফ প্রপার্টি, এই দুটো কি এটা জানতে হবে। ইনজাংশন বলতে বোঝায়, ইনজাংশন মিনিং হলো টু স্টপ সামথিং, কোন একটা জিনিসকে থামিয়ে দেওয়া। ঠিক আছে। এবার ইনজাংশন, ইনজাংশন কিন্তু দু টাইপের হয়। কি কি? একটা হয় টেম্পোরারি ইনজাংশন, টেম্পোরারি ইনজাংশন। Secondly, we have permanent injunction. Permanent, এখানে লিখেও আছে টেম্পোরারি, পার্মানেন্ট। ক্লিয়ার? তো টেম্পোরারি ইনজাংশন এন্ড পার্মানেন্ট ইনজাংশন কি স্যার? ইনজাংশন জিনিসটা কি? ধরো কোন একটা পার্টিকুলার জিনিস, কোন একটা পার্টিকুলার জিনিস নিয়ে কেস চলছে, ধরো আমার প্রপার্টি, সে আমার প্রপার্টি নিয়ে কেস চলছে একটা, ঠিক আছে। এবং ওই প্রপার্টিতে আমার মনে হয় না কোথাও না কোথাও ওই প্রপার্টিতে আমারও অংশীদার রয়েছে, আই এম অলসো দ্য পার্ট অফ দিস পার্টিকুলার প্রপার্টি। এবং ওই প্রপার্টিতে কনস্ট্রাকশন হচ্ছে একটা, ঠিক আছে। তো ইনিশিয়াল ফেজে আমার ওই যে পার্টিকুলার প্রপার্টিতে কনস্ট্রাকশন হচ্ছে, আমি কোর্টকে অ্যাপ্রোচ করলাম, কোর্টকে অ্যাপ্রোচ করে বললাম যে স্যার, আই এম অলসো দ্য পার্ট অফ দ্য প্রপার্টি এন্ড আই এম দ্য রাইট অফ মাইন্ড ইজ টোটালি ডিপ্রাইভড, আমাকে ডিপ্রাইভ হয়েছে সেক্ষেত্রে। অ্যান্ড দেন ফর দ্য পার্টিকুলার ইনসিডেন্ট তুমি কি করলে, তুমি কোর্টের কাছে চাইলে যে স্যার প্লিজ কাইন্ডলি প্রোভাইড মি দ্য টেম্পোরারি ইনজাংশন ইন দিস পার্টিকুলার ম্যাটার। এই এই জন্য আমাকে টেম্পোরারি ইনজাংশন দেওয়া হোক একটা। সেই ক্ষেত্রে কোর্ট একটা টেম্পোরারি ইনজাংশন দিল, এবং দেওয়ার ফলে টু স্টপ, আমি মিনিং লিখা কি ছিল, টু স্টপ। এবং কোর্ট করলো কি না, এই যে কনস্ট্রাকশনটা হচ্ছে সেই প্রপার্টিতে, এটা থামানো হোক টিল দ্য ডেট অফ ডিসপোজাল অফ দিস ম্যাটার। যতক্ষণ না পর্যন্ত এই ম্যাটারটা ডিসপোজ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটা স্টপ করা। সো এটাকে বলা হয় টেম্পোরারি ইনজাংশন, যেটা একটা পার্টিকুলার টাইম পিরিয়ডের জন্য
একটা সার্টেন টাইম পিরিয়ডের জন্য আমরা সাধারণত দিয়ে থাকি। ক্লিয়ার? এবার দ্বিতীয় আছে আমাদের পার্মানেন্ট ইনজাংশন। পার্মানেন্ট ইনজাংশন মানে কি? পার্মানেন্ট ইনজাংশন মানে বলতে বোঝায় ওই প্রপার্টিটা যখন হলো কি লাস্ট মোমেন্টে এসে কোর্ট এটা ডিসাইড করলো কি ওটার আমি পার্ট, এবং পার্ট হওয়ার জন্য সেখানে বললো কি না ওই যে কনস্ট্রাকশনটা হচ্ছিল ওটা পুরোপুরি বন্ধ করে দাও, এবং পুরোপুরি বন্ধ করে ওই যে প্রপার্টিটা ওটা যে যার অধিকার রয়েছে প্রপার্টিতে সেই সেই পার্সনসকে ওই প্রপার্টিটা দিয়ে দেওয়া হবে। এই ক্ষেত্রে লাস্টে যেটা হলো যে পার্মানেন্টলি জিনিসটা যখন আমি এক্সিকিউট করে দিলাম লাস্টে এসে ডিসপোজালের সময়, তখন যে জিনিসটা স্টপ করলাম এটাকে আমরা বলবো কি পার্মানেন্ট ইনজাংশন। আশা করি আমি বোঝাতে পারলাম। ইনজাংশন বলতে কি বোঝায়? ইনজাংশন বলতে বোঝায় যখন কোনো একটা জিনিসকে থামানো, একটা জিনিসকে থামানোর জন্য যে করতে অর্ডার নিয়ে আসে আমরা সেটা হলো ইনজাংশন। এটাও এক প্রকারের রেমিডিজ ইউ হ্যাভ ইন দ্য টপ। ক্লিয়ার? নেক্সট রয়েছে আমার রেস্টিটিউশন অফ প্রপার্টি। এবার রেস্টিটিউশন অফ প্রপার্টি এই যে টার্ম, এই টার্ম থেকে তুমি বুঝতে পারছো হোয়াট ডাজ ইট মিন, এটা মানে কি? প্রথমে দেখতে পাচ্ছ লেখা আছে রেস্টিটিউশন। রেস্টিটিউশন মানে কি? রেস্টিটিউশন মানে এটাই তো যে জাস্ট টু place a particular thing in the same position as it was before। কোন একটা জিনিসকে সেম পজিশনে রেখে দেওয়া, যেটা সে আগের পজিশনে যেটা ছিল সেখানে রেখে দেওয়া, এটাই বলা যায় রেস্টিটিউশন। তো রেস্টিটিউশনের প্রপার্টি মানে কি? যে কোন একটা প্রপার্টি যেটা আগের পজিশনে যেটা ছিল সেই পজিশনে তাকে ফেরত দেওয়া। এবার মানে কি বুঝাই? একটা সুন্দর পার্সিয়ান বিড়াল তোমরা দেখতে পাচ্ছ এখানে, ঠিক আছে? এবার করলো কি আমার বন্ধু করেছে কি, আমার বন্ধু আমার বাড়ি থেকে এই যে পার্সিয়ান বিড়াল চুরি করে নিয়ে চলে গেছে। পার্সিয়ান বিড়াল যখন চুরি করে নিয়ে গেছে সে, আমি তখন কি বললাম, বাবু আমাকে পার্সিয়ান বিড়াল তুমি দাও। ওই করেছে কি পার্সিয়ান বিড়ালটা কোনো না কোনো ক্ষেত্রে সে মেরে দিয়েছে, ঠিক? এবার মেরে দেওয়ার ফলে আমাকে বলছে না ভাই তুই আমার কাছ থেকে একটা 40K 40,000 টাকার একটা কম্পেনসেশন নিয়ে নে। আমি তো বিড়াল চাই, আমার বিড়াল এখান থেকে সে চুরি করেছে, কিন্তু আমাকে সে কি বললো ইন রেসপন্স, জাস্ট টেক দ্য কম্পেনসেশন অফ 40,000 ইনস্টেড অফ টেকিং দ্য ক্যাট। এটাই আমাকে বললো। বাট আমি কি এক্ষেত্রে আমি টাকা চেয়েছি? অবভিয়াসলি নট। আমি কি চাইছি? আমি সেক্ষেত্রে চাইছি একটা আমার যে ক্যাট ছিল সেটাকে আমার দিয়ে দেওয়া হোক। আমি এখানে এই জিনিসটা বুঝতে পারছো কি, এই যে একটা বিড়াল এটা কি, এটা তো একটা পার্টিকুলার প্রপার্টি আমার, এটা তো আমার প্রপার্টি, আই এম দ্য ওনার অফ দিস পার্টিকুলার ক্যাট। তো আমি যদি এই ক্যাটটার ওনার থাকি, তো আমাকে তো এই ক্যাটটা সে রেস্ট্রিক্ট করতে হবে। আমি চাইছি আমার এই ক্যাটটাকে আগের পজিশনে ফিরিয়ে দাও, আমার কাছে ফিরিয়ে দাও। আমি কম্পালসারি চাইছি না। এই যে জিনিসটা, এই ক্যাটটাকে আমার কাছে ফিরিয়ে দেওয়া, আগের আগের পজিশনে ফিরিয়ে দেওয়া, এই জিনিসটাকে বলা হয় রেস্ট্রিকশন অফ প্রপার্টি। বুঝতে পারলে? এই হলো একটা রেস্ট্রিকশন অফ প্রপার্টির এক্সাম্পল, যেটা তোমার টটের ক্ষেত্রে একটা জুডিশিয়াল রেমিডিজ এর মধ্যে এগুলো। আমি জুডিশিয়াল রেমিডিজ বললাম, জুডিশিয়াল রেমিডিজ 4 প্রকারের আছে। জুডিশিয়াল রেমিডিজ এর ক্ষেত্রে আমি প্রথমে বললাম ড্যামেজেস রয়েছে, ড্যামেজেস মধ্যে তারপরে নিচে বললাম নার্ভাস শকের ব্যাপারে একটা আছে, তারপরে আমি বললাম ইনজাংশনের ব্যাপারে বললাম, তারপরে রেস্টিটিউশন প্রপার্টির ব্যাপারে বললাম। এগুলো কি? এগুলো হলো আমাদের জুডিশিয়াল রেমিডিজ। ক্লিয়ার? এবার স্যার আরেকটা আছে, আছে না? সেটা হলো কি এক্সট্রা জুডিশিয়াল রেমিডিজ। এক্সট্রা জুডিশিয়াল রেমিডিজ গুলো কি? এক্সট্রা জুডিশিয়াল রেমিডিজ গুলো ওই সমস্ত রেমিডিজ যে সমস্ত রেমিডিজের জন্য ইউ ডোন্ট নিড টু অ্যাপ্রোচ দ্য কোর্ট, ইউ ডোন্ট নিড টু অ্যাপ্রোচ দ্য কোর্ট। তুমি কোর্টকে অ্যাপ্রোচ করতে হবে না, এই জিনিসটা আমরা নিজেরাই সলভ করতে পারি। অনেক সময় করি না যে আমরা একটা পার্টিকুলার ইনসিডেন্টকে পার্টিকুলার জিনিসকে আউটসাইড অফ দ্য কোর্ট সেটেল করে নিচ্ছি। কেন করি? সাধারণত ওই সমস্ত ম্যাটার যে সমস্ত দ্যাট আর নট টু সিরিয়াস ইন নেচার, অবভিয়াসলি সে সমস্ত জিনিসকে আমরা কোর্টের বাইরে সেটেল করি। তো সেরকমই একটা জিনিস যে এক্সট্রা জুডিশিয়াল রেমিডিজের ক্ষেত্রে এখানে লেখা আছে সাধারণত যে বিভিন্ন প্রকার রেমিডিজ, বিভিন্ন প্রকার এক্সট্রা জুডিশিয়াল রেমিডিজ রয়েছে। যেমন এক্সপালশন অফ ট্রেসপাসার। এক্সপালশন অফ ট্রেসপাসার মানে কি? এটা প্রথমে দেখে নিই। এক্সপালশন অফ ট্রেসপাসার, ধরো এটা আমার বাড়ি, একটা একটা সুন্দর বাড়ি আছে, এই বাড়ি, ঠিক আছে? এই বাড়িতে করলো কি একটা এই পার্সন আমার বাড়িতে জোর করে ঢুকে গেল, আমার বাড়িতে জোর করে ঢুকে বললো আমার বাড়ি থেকে বের করে দিল, ঠিক আছে? আমার বাড়ি থেকে বের করার চেষ্টা করলো সে। এবার এই পার্সনটা আমার বাড়িতে ঢুকে আমাকে জোর করে বের করার চেষ্টা করলো একটা। এবার আমার তো এটা রাইট আছে আমার প্রপার্টির উপর, আমি কি এই পার্সনটাকে জোর করে এখান থেকে ধাক্কা মেরে বের করতে পারি না? আমি একটা বল প্রয়োগ করতে পারি না কি তুমি বেরিয়ে যাও এখান থেকে? পারি তো। এই যে এক্সপালশন অফ ট্রেসপাসার, তুমি একটা ট্রেসপাসারকে এক্সপাল করে দিলে, বের করে দিলে, এটাও কিন্তু একটা রেমিডিস। তুমি যদি তোমার বাড়িতে একটা ট্রেসপাসার কেউ আসে তুমি তাকে বের করে দিতে পারো। পারো তো? যখন তোমার বাড়িতে কেউ জোর করে ঢুকার চেষ্টা করে তুমি কি করো? এই বেরো বাড়ি থেকে, আমার তুই বাড়িতে আমার ঢুকছিস। এই জিনিসটা হলো একটা এক্সট্রা জুডিশিয়াল রেমিডিস এর পার্ট। ক্লিয়ার? এটা বলা এক্সপালশন অফ ট্রেসপাসার। কি বলছে? ইউজ রিজনেবল ফোর্স টু এক্সপেল দ্য ট্রেসপাসার। তুমি কি করছো?
ইউ আর ইউজিং এ রিজনেবল ফোর্স জাস্ট টু এক্সপেল আউট দ্য পারসনস ফ্রম ইয়োর প্রপার্টি। এটাই তো ক্লিয়ার। নেক্সট রয়েছে রি এন্ট্রি অন ল্যান্ড। রি এন্ট্রি অন ল্যান্ড কি? এই সেম বাড়ি আমার, খুব সুন্দর আমার শখের বাড়ি। আমার এই শখের বাড়িতে আমি করেছি কি, এই শখের বাড়িতে আমি আছি, আমার ফ্যামিলি নিয়ে থাকি। এই পার্সনটা করলো কি, এই পার্সনটা এলো, একটা বন্দুক নিল, বন্দুক নিয়ে আমাকে বললো যে বাড়ি থেকে বেরিয়ে যাও, নাহলে মেরে দেবো আমি। ঠিক আছে, এই বন্দুক নিয়ে আমাকে দেখিয়ে বললো বাড়িতে তুমি বেরিয়ে যাও। এবার আমি ভয়ে কিন্তু বেরিয়ে গেলাম। পরবর্তীতে যখন আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম, বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আমি আমার আবার পুরো লোকজনকে নিয়ে এলাম কি, বাবু আমার বাড়ি থেকে আমার বের করে দেওয়া হয়েছে, আমাকে এই যে আমার ল্যান্ড, সেই ল্যান্ডে আমাকে কি করো, রি এন্ট্রি করা হোক। আমার সেই ল্যান্ডে আমাকে আবার পুনর্স্থাপন করা হোক। ঠিক আছে, সেই ক্ষেত্রে তুমি কি করতে পারো, সেক্ষেত্রে তুমি সেই ল্যান্ডে রি এন্ট্রি করতে পারো। ঠিক আছে, এটা বলতে কি বোঝায়, এ পার্সন ক্যান পিসফুলি রি এন্টার অন দেয়ার ল্যান্ড, তার ল্যান্ডে রি এন্টার করতে পারে। ক্লিয়ার, এটাও এক প্রকার এক্সট্রা জুডিশিয়াল রেমিডিস। তারপরে রিক্যাপশন, রিক্যাপশন অফ দ্য গুডস। তুমি কি করতে পারো, একটা ক্যাপচার, যে তোমার একটা পার্টিকুলার গুড ছিল, আমার একটা ফুটবল ছিল ধরো, এই পার্টিকুলার ফুটবলটাকে আমাকে অন্য আমার একটা বন্ধু নিয়ে চলে গেছে, তো আমি সেই যখন আমার ফুটবলটা নিয়ে গেছে, তো আমি সেই ফুটবলটা আমি রিক্যাপচার করতে পারি, আমি সেটা পুনরুদ্ধার করতে পারি। ঠিক আছে, তারপরে রয়েছে যে লাস্টে আরো দুটো আমার কাছে রয়েছে, একটা হচ্ছে ডিস্ট্রেস ড্যামেজ। ডিস্ট্রেস ড্যামেজ যেটা হচ্ছে কি, টেক পজিশন অফ এ ট্রেসপাস অবজেক্ট আর্লি কম্পেনসেটেড ফর দ্য লস। ধরো এই ক্ষেত্রে ডিস্ট্রেস বলতে কি বোঝায়, এটা বুঝে নিয়ে আগে। ডিস্ট্রেসটা কি? ডিস্ট্রেসটা আমাকে এটা আসবে কি, ধরো হয় কি, এই কাপ, ঠিক আছে, এই কাপটা আমার বন্ধু আমার বাড়ি থেকে নিয়ে গেছে, আবার আমার বন্ধু নিয়ে গেল। আমি ওকে বারবার বলছি যে ভাই তুই আমার কাপটা ব্যাগ দে, এবং এই কাপটা কিন্তু সোনার কাপ, প্রথমে বলে দিই এটা কিন্তু সোনার কাপ। এই সোনার কাপটা আমার কাছ থেকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর আমি বলছি বাবু আমার সোনার কাপ ব্যাগ দাও আমাকে, নাহলে দেখে নেবে তুমি। আমাকে দিচ্ছে না। আমি করলাম কি, ওর বাড়িতে ছিল একটা বিএমডব্লিউ, কোনো মতে আমার হাতে চাবি লেগেছে। আমি বিএমডব্লিউ চুপচাপ চাবি লাগিয়ে আমি বাড়িতে বের করে নিয়ে চলে এসেছি। আমি যখন ওই যে বিএমডব্লিউ বাড়ি থেকে বের করে নিয়ে চলে এলাম, আমি তখন বাড়ি থেকে বিএমডব্লিউ নিয়ে আসার পর আমাকে বলছে তুই আমার বিএমডব্লিউ না বলে কেন নিয়ে গেলি। তখন আমি তাকে বলবো যে তুমি যদি তোমার বিএমডব্লিউ নিতে চাও, আমার যে সোনার কাপটা ছিল বাবু, সেই সোনার কাপটা আমাকে দাও। ঠিক আছে, এর মানে কি, এই যে এই একটা লাইন লেখা আছে, অবজেক্টস আনটিল কম্পেনসেটেড ফর লস। আমি যে লসটা সাফার করছি, আমার লসটা যখন পর্যন্ত তুমি পে না করছো, কম্পেনসেশন না দিচ্ছ, তখন পর্যন্ত আমি সেটার অধিকার নিতে পারি, সেটা আমি নিজের কাছে নিজের ক্যাপাসিটি রাখতে পারি। ঠিক আছে, এই যে জিনিসটা, এটাকে বলা হয় ডিস্ট্রেস ড্যামেজ। ক্লিয়ার, এটা হলো এক প্রকারের এক্সট্রা জুডিশিয়াল রেমেডিস। আর একটা রয়েছে অ্যাবেটমেন্ট, এন্টাইটেল টু রিমুভ এন অবজেক্ট কজিং নিউসেন্স। সেম এটা। এবার নিউসেন্স এক প্রকারের টট, আমরা পরবর্তীতে পড়বো। নিউসেন্সের ক্ষেত্রে বললাম যে তোমার বাড়ির পাশে গান বাজাচ্ছে, এটা এক প্রকার নিউসেন্স কিন্তু। ঠিক আছে, যেমন হচ্ছে কি, অ্যাবেটমেন্টের ক্ষেত্রে হচ্ছে, একটা এক্সাম্পল দিচ্ছি, কাটিং ওভার হ্যাঙ্গিং ব্রাঞ্চেস অফ ট্রিজ। হচ্ছে কি, ধরো আমার বাড়ির প্রপার্টির পাশেই আরেকটা গাছ আছে। ঠিক আছে, এই একটা গাছ, এই একটা গাছ, ঠিক, এই গাছের কিছু ব্রাঞ্চ আমার বাড়িতে আসছে। আমি করলাম কি, আমার বাড়ি যখন ভিতরে আসছে, আমার সৌন্দর্য, বাড়ির সৌন্দর্য নষ্ট হচ্ছে, আমি সেটা করলাম কেটে দিলাম। এই যে কেটে দিলে তুমি, এটা হলো এক প্রকারের কি, এটাও হলো এক প্রকারের এক্সট্রা জুডিশিয়াল রেমেডিস, যেটা আমাদের বলা হয় কি, অ্যাবেটমেন্ট। ক্লিয়ার। এবার অ্যাবেটমেন্ট আলাদা একটা আছে, কিন্তু সেই ক্রিমিনালের মধ্যে ওটা, এটা অ্যাবেটমেন্ট না। ক্লিয়ার, আমরা এখানে এক্সট্রা জুডিশিয়াল রেমেডিস এর ক্ষেত্রে মেনলি জানলাম এক্সপালশন অফ ট্রেসপাসার ফার্স্ট, সেকেন্ড যে জানলাম রি এন্ট্রি অন ল্যান্ড, থার্ড আমরা জানলাম রিক্যাপশন অফ গুডস, ফোর আমরা জানলাম অ্যাবেটমেন্ট, ফিফথ আমরা জানলাম ডিস্ট্রেস ড্যামেজ। ক্লিয়ার, আশা করি এই জিনিসটা খুব ক্লিয়ার হয়ে গেছে। আমি আজকের ক্লাসে বিশেষত বেসিক্স অফ টর্ট সেগুলোই আমরা ডিসকাস করছি। আমরা বাইরের জিনিসপত্র এখনো শুরু করিনি, টাইপস অফ টর্ট শুরু করিনি, আমরা জেনারেল ডিফেন্স শুরু করিনি। আগে টর্টটা জানো, টর্ট কি হয়, তার বেসিক প্রিন্সিপাল গুলো জানো, তারপর টর্ট পড়বো, খুব মজা আসবে। ঠিক আছে, হোপফুলি সবাই এনজয় করবে ক্লাসটা আপকামিং টাইমে। সো আজকের জন্য এইটুকুই, এবং আপকামিং ডের ক্লাসে অবভিয়াসলি আমরা আরো ভালো জিনিস আলোচনা করবো। থ্যাংক ইউ সো মাচ।